নগর জীবনের নানা সমস্যা এবং সম্ভাবনা নিয়ে প্রতি রাতের মতোই নাগরিক ফোরামের পক্ষ থেকে নাগরিক ভাবনা নিয়ে আমি আছি ইকবাল হাসান তুহিন। আমাদের কেটিভির স্টুডিওতে আজ হাজির হয়েছেন জনাব শ্যামল কুমার রায়, আমার বাম হাত থেকে রয়েছেন সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন খুলনা অঞ্চল। আমাদের সাথে আরও অতিথি রয়েছেন অ্যাডভোকেট মেহেদি ইনসার, বিশিষ্ট আইনজীবী, এবং আমার হাতের ডান পাশে রয়েছেন শেখ মুশফিকুর হাসান, সাধারণ সম্পাদক 18 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরাম, এবং সাথে রয়েছেন এই সময়ের অন্যতম নেতৃত্ব দেওয়ার মতো, বলিষ্ঠ নেতৃত্ব দেওয়ার মতো সেই নেতা জনাব সাইফুল ইসলাম, সদস্য জেলা ক্রীড়া সংস্থা ও গণমাধ্যম কর্মী। আমরা অতিথিবৃন্দকে নিয়ে এই মুহূর্তে চলে যাব আলোচনা পর্বে। আমি সর্বপ্রথম চলে যেতে চাই আমাদের আজকের অতিথি আইনজীবী মহোদয়ের কাছে। অ্যাডভোকেট মেহেদি ইনসার, কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, আমরা প্রতিনিয়তই আমি খুলনা নিয়ে একটু কথা বলি। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই বিষয় নিয়ে আইনগত কি পদক্ষেপ খুলনা আইনজীবী সমিতি বলেন বা খুলনার আইন যারা আইনি পেশায় রয়েছেন তারা কি পদক্ষেপ নিচ্ছেন। কখনো কখনো দেখি যে এই আইনজীবীরাই, আমরা জানতে পারছি খুলনা শহরে বৃহত্তর বিভিন্ন অঘটন ঘটছে, সেই অঘটনের আমরা জানি যে এরাই দায়ী, কিন্তু আমরা আইনজীবীরা জেনেও তাদের পক্ষে দাঁড়াচ্ছি। এটিকে আপনি কিভাবে দেখছেন? তো ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। তো প্রথমে আপনি জানতে চেয়েছেন যে খুলনার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে বা কেমন চলছে আমাদের আইন ব্যবস্থা আর কি। তো সেই হিসাবে বলতে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের একেবারে যে খারাপ তা বলবো না, ভালোই চলছে। তবে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এ ঘটনাতে শুধু এখন ঘটছে তা নয়, বিগত আমলেও এ ধরনের ঘটনা ঘটেছে, বিভিন্ন সময় ঘটেছে। তবে এগুলো রোধ করার জন্য আমাদের প্রশাসন, আমাদের সরকার যথেষ্ট চেষ্টা করছেন। বিশেষ করে আমাদের খুলনার কথা জিজ্ঞাসা করেছেন। খুলনাতে আমরা যারা এখানে আমরা আইন পেশায় আছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আদালত ব্যবস্থাগুলো ভালোভাবে চলছে। তবে কিছুটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি যে আমাদের যেমন মামলার অনেক জট আছে, অনেক মামলা আছে যেগুলো মানে বিচার করতে দেরি হচ্ছে। এখানে কিছু সংস্কার করার দরকার আছে। এই যে বিচারের দীর্ঘসূত্রতা যেটা রয়েছে, এটার ব্যাপারে আপনি? বিচারের দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে যে এখানে আমাদের গবেষণার যথেষ্ট অভাব আছে। আমরা সেই পুরানো আমলে, মানদাতার আমলে, ব্রিটিশের আমলের সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আমরা এখনও কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের বিভিন্ন সময় যে সভা সেমিনার হয়, তাতে কি আপনাদের কোনো প্রস্তাবনা ছিল? বিভিন্ন সময় সভা সেমিনার হয়, প্রস্তাবনাও হয়, কিন্তু সেই প্রস্তাবনা অনুসারে যেসব সংস্কার এই পর্যন্ত এসেছে সেগুলো পর্যাপ্ত নয়। এবং আপনি বলছেন খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু আমরা পেপার পত্রিকার মাধ্যমে জানতে পারি বা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি, এবং আমাদের খুলনা শহর সহ সারা বাংলাদেশে জানতে পারছি আইন শৃঙ্খলা পরিস্থিতি খুলনায় দারুণভাবে অবনতি হয়েছে। তাহলে আমরা কি ধরে নেই যে আপনারা একটি পক্ষকে অবলম্বন করছেন? না, ঠিক তাই না। যে কথা আপনি বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, অবনতি বলতে একথা আমি আগেই বলেছি যে আগেও অবনতি ছিল, এখনও কম বেশি আছে। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একেবারে এমন পর্যায়ে আনা যাবে না যে কোনো অকারেন্স হবে না, কোনো অপরাধ হবে না। 2024 সালের পট পরিবর্তনের পরপরই আমরা দেখতে পাচ্ছি যে খুলনা শহরে দারুণভাবে এবং খুলনা শহরকে আতঙ্কের নগরী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তাহলে এই আতঙ্কের নগরীতে আমরা খুলনার নগরবাসী কি খুবই নিরাপদ একটু কম আছি। তবে আপনার এই যে জুলাই বা আগস্টের বিপ্লবের পরে যখন একটা নতুন সরকার এসছে, একটা নতুন সরকার আসার পরে তখন তো তাদেরকে গুছিয়ে নিতে হয়, গুছিয়ে নিতে যে এই অল্প সময়ের ভেতরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। ধন্যবাদ। আমি এর সাথে সংযুক্ত করতে চাই, এই যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে, এর থেকে উত্তরণের উপায়টা কি, এই একটি বিষয় রয়েছে। আর এটি কি আপনি কি মনে করেন এটি কি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে একটি বিশৃঙ্খল পরিবেশ বা অরাজকতা তৈরি করে বর্তমান যে সরকার রয়েছে সেই সরকারকে একটু বেকায়দায় ফেলে দিয়ে, এরকম কি কিছু মনে হয় আপনার? একটা মহল তো আছে যে
তাদেরকে যাতে বেকায়দায় ফেলানো যায় সে ধরনের একটা মহল সবসময় থাকে, এটা সব সরকারের বিরুদ্ধেই থাকে। তো এখানে সরকারকে শক্ত হতে হবে এবং সরকারকে সামাল দিতে হবে। সেই হিসাবে সরকার যদি দৃঢ়প্রতিজ্ঞ হয়, আন্তরিক হয়, তাহলে যে পরিস্থিতির কথা বলছেন এই পরিস্থিতি, এই সামান্য যেসব দুর্ঘটনা হচ্ছে এগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এই আইনি পদক্ষেপ নেবার জন্য আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি? আগামী নেতৃত্বের কাছে আমার প্রত্যাশা হচ্ছে যে জনগণের নির্বাচিত প্রতিনিধি যদি ক্ষমতায় যায় তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে এবং তখন সকলে খুশি হবে যে আমাদের প্রতিনিধি পাওয়ারে গেছে, তখন এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। ধন্যবাদ মেহেদী স্যার, আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই, আমার হাতের ডান পাশে অতিথি রয়েছেন জনাব সাইফুল ইসলাম, আপনার কাছে যেতে চাই। আপনি তো জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। আচ্ছা, খুলনার আপনি জেলা ক্রীড়া সংস্থার সদস্য হবার আগে এবং পরে যে প্রেক্ষাপট রয়েছে, আপনার কাছে কি মনে হয়েছে যে খুলনার খেলাধুলার ক্ষেত্রে বা ক্রীড়াঙ্গনে দারুণভাবে পিছিয়ে আছে খুলনাবাসী? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা বেশ অনেকগুলো খেলা চালু করেছি যা এখনও চলমান রয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ প্রায় 5 বছর পর, এর আগে 24 সালের আগেও তো রাজনৈতিক সরকার ছিল, তখনও কিন্তু সেকেন্ড ডিভিশন খেলা চালু করতে পারেনি খুলনা জেলা ক্রীড়া সংস্থা। তখন কিন্তু রাজনৈতিক সরকার ছিল, একই সাথে নির্বাচিত কমিটি ছিল ক্রীড়া সংস্থার, তারা কিন্তু সেকেন্ড ডিভিশন চালু করতে পারে না। গত 5 বছর পর আমরাই প্রথম সেকেন্ড ডিভিশন চালু করছি। এরপরে আমরা সেকেন্ড ডিভিশন যা এখনও চলমান রয়েছে, আমরা সেকেন্ড ডিভিশনের পরে আমরা ফার্স্ট ডিভিশনের দিকে আগাবো। তারপরে আপনি প্রশ্নটা ছিল আপনার যে পিছিয়ে আছে কি না। আসলে আমাদের যে প্রথম দিকের যে প্লেয়াররা, যেমন আপনার সাকিব আল হাসান, নড়াইলের মাশরাফি বিন মর্তুজা, তারপরে মেহেদী মিরাজ এর তৈরি হওয়ার পরে এরপরে কিন্তু আমরা দীর্ঘ সময় দেখছি নতুন কোনো ভালো প্লেয়ার তৈরি হচ্ছে না। এর অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রতিবন্ধকতা রয়েছে। এর ভেতরে অন্যতম প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ হলো যে খুলনায় আমাদের যারা কর্তৃপক্ষ তারা একটু খেলোয়াড়দের ব্যাপারে উদাসীন, তারা ক্লাব রাজনীতি নিয়েই ব্যস্ত, তাদের ঘরোয়া রাজনীতি নিয়েই ব্যস্ত। সেক্ষেত্রে আমাদের আরও একটু সচেতন, আরও একটু অ্যাক্টিভ কাজ করা উচিত। আপনারা জানেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার জন্মলগ্ন থেকে এ পর্যন্ত 2টি অ্যাডহক কমিটি ছিল, তার ভেতরে এখন চলমান 2য় অ্যাডহক কমিটিতে আমরা আছি। অ্যাডহক কমিটির যেরকম অনেক ভালো দিক আছে, যেরকম প্রতিবন্ধকতাও রয়েছে, চ্যালেঞ্জও রয়েছে। সেই চ্যালেঞ্জ ওভারকাম করে যে আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি যে আমাদের জায়গা থেকে কাজ করার জন্য, যেটা অনেকটা পারছি। আমরা সেকেন্ড ডিভিশন খেলা চালু করছি, তারপরে আমরা জেলা স্টেডিয়াম বলেন, তারপরে বিভাগীয় স্টেডিয়ামে সংস্কারের জন্য আমরা সেন্ট্রালে জানাইছি। আমাদের এই যে স্টেডিয়াম সংস্কার না হওয়াও একটা মনে করতে পারেন প্রতিবন্ধকতা। আমাদের এখানে বিপিএল চালু করা যাচ্ছে না। আপনার খেলার যে প্লেয়াররা, নতুন প্লেয়ার তৈরি হওয়ার জন্য যে প্র্যাকটিসের মাঠ, সে মাঠ তৈরি হওয়ার মতো সে মাঠ নেই আমাদের। তার মানে আমরা আপনার কথার ভিতরে আমরা একটি বিষয় জানতে পেরেছি যে ক্লাব কমিটির নেতৃত্বের যে দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতা প্রকটের কারণেই আমরা অনেকাংশে সমন্বয়হীনতা বলেন বা একত্রিত হওয়ার ক্ষেত্রে মতপার্থক্য বলেন, এই বিষয়টি সামনে আসার ফলে আমরা ক্রীড়াঙ্গন থেকে পিছিয়ে পড়ছি। এরকম ক্রীড়াঙ্গনে যারা নেতৃত্বে রয়েছে বা নেতৃত্বে আসার মতো, তাদের ভিতরে নেতৃত্বের যতটা দুর্বলতা, অতীতে তার চেয়ে বেশি দুর্বলতা ছিল রাজনৈতিক হস্তক্ষেপ। আমরা আশা করি এখন প্রতিটি ক্লাবের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ, হ্যাঁ, প্রতিটি ক্লাবের উপরেই রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, নোংরা রাজনৈতিক খেলা ছিল। যে আমরা আশা করি সেই নোংরা খেলা থেকে বেরোয় আসতে পারছি অ্যাডহক কমিটি। আপনারা সেটা থেকে অনেকাংশেই না পুরোটুকু বেরিয়ে আসতে? অনেকাংশই বেরোয় আসতে পারছি। আচ্ছা, পুরোটুকু পারেননি, চেষ্টা চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, চেষ্টা। আমি এই সাথে দর্শক আমরা এই সাথে একটু যোগ করতে চাই। সাইফুল ইসলাম, আমরা জানি যে 2024 সালে 5ই আগস্টের খুলনা অঞ্চলে অগ্রণী ভূমিকা একজন সৈনিক হিসেবে আমরা তাকে চিনি এবং খুলনাবাসীও তাকে চেনে। আমি সাইফুল ইসলামের কাছে আরেকটি প্রশ্ন নিয়ে রাখতে চাই দর্শকদের জন্য, সেটা হচ্ছে সাইফুল, আপনি জেলা ক্রীড়া সংস্থার একাধারে সদস্য হয়েছেন, পাশাপাশি আপনি একজন গণমাধ্যম কর্মী। এই দুটি পেশার মধ্যে আপনি কোনটাকে বেশি প্রাধান্য দিন? সাংবাদিকতা এটা আমার একটা পেশা, এটা আমার ক্যারেক্টার, এটা আমার লাইফের একটা অংশ। এটাকে আমি কখনোই আলাদা করতে পারবো না। আর ক্রীড়া সংস্থা এটা একটা বিনোদনের জায়গা, এটা একটা খুলনাবাসীর মানে
বিনোদনের একটা জায়গা থেকে সেখানে অপশনাল হিসাবে আমি এখানে কাজ করি। অবশ্যই ওটাকে আমি কখনোই সাইড হিসেবে দেখি না, কখনোই ফোর্থ সাবজেক্ট বা থার্ড সাবজেক্ট হিসেবে দেখি না। তবে অবশ্যই আমার পেশা আগে, তারপরে আমার ক্রীড়া সংস্থা, তারপরে আমার খেলাধুলা। যেমন এখনকার কাউকে প্রশ্ন করলে যদি আপনি পেশা হিসেবে কী বলেন, তা অনেকেই বলে আমি রাজনীতি করি। রাজনীতি কখনো কারো পেশা হইতে পারে না, কারণ ওখান থেকে আর্নিং সোর্স নাই। ঠিক একইভাবে তাহলে মানুষ যে আমি এখানে একটু থামিয়ে দিচ্ছি, মানুষ যে পেশা বলে, তাহলে আমাদের বাংলাদেশে এই যে রাজনৈতিক, আমরা 24-এ একটা পট পরিবর্তন হয়েছে, কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু আমরা পরিবর্তিত হইনি, এটা কি? 24-এর 5ই আগস্টের পরে আমাদের তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে 24-এর একটা আন্দোলন হয়েছিল। 24-এর 5ই আগস্টের পরে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা আগাচ্ছিলাম। এরপরে তো অন্যতম হলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ততে কারা বিশ্বাস করে, কারা সামনে আগাচ্ছে, যারা ওই 5ই আগস্টে তারা নেতৃত্ব দিচ্ছিল। কিন্তু আমাদের মানে সব সময় সব জগতে দুষ্ট লোক তো থাকবেই। সেই যে পুঁজিবাদীরা তো ঢুকে যাবেই আমাদের ভেতরে, সেই যে আমলাতান্ত্রিক জটিলতা, পুঁজিবাদ, তারা তো আইসে চাবে সেই পুরনো বোতলে নতুন মদ নিয়ে আসার জন্য। আমরা আশা করব আমাদের জায়গা থেকে নতুন যারা রাজনৈতিকভাবে নতুনভাবে যারা আসতে যাচ্ছে, তারা সেই পুরনো বোতলে নতুন মদ নয়, নতুন বন্দোবস্ত নিয়ে সামনে আগাতে। আপনারা দেখছেন আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে অথবা কারো ব্যক্তির পক্ষে আমি কথা বলার পক্ষে না, তারপরও কথা প্রসঙ্গে চলে আসে। আপনারা দেখছেন ঢাকা সম্ভবত 7 আসন বা 8 আসনে ওসমান হাদি, আমি কিন্তু ওসমান হাদির দল করি না, বাট ওসমান হাদি দেখছেন আপনারা তো একদম স্বেচ্ছাসেবকের ভূমিকায় মাঠ থেকে কর্মী নিয়ে এসে রাজনৈতিক প্রচারণা চালাচ্ছে এবং মাঠে কাজ করতেছে। আপনারা দেখছেন ডাক্তার তাসনিম জারার যে উচ্চবিলাসী জীবনযাপন, উচ্চবিলাসী লাইফস্টাইল রাইখে আইসা বাংলাদেশে আসছে শুধুমাত্র রাজনীতি করার জন্য। এবং গতকালকে তার ফেসবুক পেজে আমি বিজ্ঞপ্তিতে দেখেছি যে সে স্বেচ্ছাসেবক আছে তার রাজনৈতিক প্রচারণা করার জন্য, এবং সে ও একদম খুব কনফিডেন্সের সাথে টেবিল থামিয়ে কথা বলছে যে আমি আমার কি যেন নির্বাচন কমিশনার দেওয়া 25 লক্ষ টাকা, এবং এই 25 লক্ষ টাকার 1 টাকাও বেশি আমি খরচ করব না, যেটা অন্যান্য রাজনৈতিক দল বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সম্ভব। 25 লক্ষ টাকা এই যে তিনি নির্বাচনী, আমরা অন্য প্রসঙ্গে একটু যাই, আমি আপনাকে একটু সময় দিচ্ছি। সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই 25 লক্ষ টাকার মধ্যে কি সম্ভব? আমরা তো সবাই জানি 25 লক্ষ টাকার হিসাব ঠিক মতো বুঝিয়ে দিই, কিন্তু পিছন দিক থেকে কোটি কোটি টাকার মানে এটা আপনারা সকলে জানেন, এবং গণমাধ্যম কর্মী হিসেবে আপনি আরো ভালো জানেন। আমি ওই প্রসঙ্গে যাব না, আমি আরেকটি প্রসঙ্গে আপনার ক্ষেত্রে নিয়ে আসছি। 5ই আগস্টে যে ধ্যান ধারণা নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন, আপনি নতুন বন্দোবস্তের কথা বলেছেন, যে ধ্যান ধারণা, আপনি আজ 1 বছর পরে আপনার কি মনে হয় যে আপনি ব্যক্তিগত সাইফুল যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলনে নেমেছিলেন তা কি সফল হয়েছে, বা আপনার সেই আশা আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হয়েছে? আসলে আমি ব্যক্তি সাইফুলের আশা আকাঙ্ক্ষা ছিল না ওখানে আশা আকাঙ্ক্ষা ছিল আপামর ছাত্র জনতার। প্রথমে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারপরে আসলো বিভিন্ন কলেজ ভার্সিটি এবং কি পর্যায়ক্রমে মাদ্রাসার শিক্ষার্থীরা। যখন সে মাদ্রাসার শিক্ষার্থী শহীদ হলো, যখন আবু সাইদ শহীদ হলো, তখন আবু সাইদের বাবা, চাচা, খালা, তার প্রতিবেশীরাও মাঠে নামলো। যখন ওখানে একজন রিক্সা চালক শহীদ হলো, তখন রিক্সা চালকরা মাঠে নামলো। আপনি দেখবেন যখন পর্যায়ক্রমে যখন আপামর জনতা চলে আসলো, এবং কি এমনকি এরকমও একটা রেকর্ড ছিল যে এক পুলিশের কনস্টেবল সে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়ে বলতেছে, স্যার এটা আমার ছেলে ছিল, তাকে আপনি গুলি করলেন। এইরকম মুহূর্তে যখন আপামর ছাত্র জনতা মাঠে নিয়ে আসলো, তখন কিন্তু দাবি একটাই ছিল, এক দফা। তখন কি দাবি ছিল না যে আসলে নতুন বন্দোবস্ত কি পুরনো বন্দোবস্ত কি। তখন আপনারা বুঝে উঠতে পারেননি নতুন বন্দোবস্ত পুরনো বন্দোবস্ত, আপনারা একটা আন্দোলনের মধ্যে ছিলেন। হ্যাঁ, তখনকার সময় আপনারা জানেন বিপিনুর মানে গণ অধিকার পরিষদের সাথে অনেকের সাথে মানে অনেক দলের সাথে মতাদর্শে মিল ছিল না, বাট কিন্তু চিন্তাধারা এক ছিল যে শেখ হাসিনাকে নামাতে হবে, চিন্তাধারা এক ছিল। ধন্যবাদ সাইফুল, আমরা এই প্রসঙ্গে আরো একদিন বিশদ আলোচনা করব এই স্টুডিওতেই বা নাগরিক ভাবনার এই প্রোগ্রামে আমরা আলোচনা করব। আমরা আসবো আপনার কাছে আবার। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই, আমাদের আরেকজন অতিথি রয়েছেন আমাদের সাথে, শেখ মুশফিকুর হাসান, সাধারণ সম্পাদক 18 নম্বর ওয়ার্ড নাগরিক ফোরামের। মুশফিক, আপনার কাছে আমরা জানতে চাইব, নাগরিক ফোরামের তো নানাবিধ কাজ খুলনা শহরে আপনারা করছেন, বিভিন্ন ওয়ার্ড ব্যাপী করছেন, আপনারা শহরময় করছেন। আপনার কাছে কি মনে হয় এই কাজগুলোর মধ্য দিয়ে আপনার নাগরিকদের প্রকৃত সেবার দ্বার গোড়ায় পৌঁছে দিতে পারছেন? ধন্যবাদ সঞ্চালক ইকবাল হাসান তুহিন ভাই, ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি উপস্থিত অতিথিবৃন্দদের
এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই নাগরিক ফোরাম এবং কেটিভিকে, যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। আসলে আপনি যে প্রশ্নটি করছেন যে আমরা নাগরিক ফোরাম দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারছি কিনা আমাদের কার্যক্রমগুলো, আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটি নাগরিকের অধিকার আদায়ের জন্য কাজ করার, এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে সুশাসন প্রতিষ্ঠার জন্য আপনারা কাজ করছেন। জি, ইতিমধ্যে আপনারা জানেন যে খুলনার সিটি কর্পোরেশনে 31টি ওয়ার্ডের মধ্যেই 31টি ওয়ার্ডেরই কমিটি নাগরিক ফোরাম সম্পন্ন করতে পেরেছে। এজন্য খুলনা মহানগর নাগরিক ফোরাম সকল সদস্য অক্লান্ত পরিশ্রম করছেন, এবং আমরা যে কাজটি করছি যে সুশাসনের জন্য, সেটি আমাদের নাগরিকদের যে অধিকার, এইটি হচ্ছে নিশ্চিত করা হচ্ছে আমাদের প্রধান কাজ হিসাবে আমরা আর কি হাতে নিয়েছি। আপনি ওয়ার্ডের একজন নাগরিক নেতা হিসাবে আপনার ওয়ার্ডের কি কি কাজ নাগরিকদের সেবা দিতে পারছেন, কি কি কাজ নিয়ে গিয়েছেন নাগরিকদের কাছে? ইতিমধ্যে আমরা কয়েকটি কাজ আর কি হাতে নিয়েছি। সেটি হচ্ছে আমাদের বজ্র ব্যবস্থাপনার যে ইটি, আমরা নাগরিকরা অনেক অসচেতনভাবে আর কি এই কাজটি করছি, যেটি ময়লা আবর্জনা আমরা বিভিন্ন রাস্তার পাশে ফেলে রাখছি ডাস্টবিনে না দিয়ে, বা উদ্বুদ্ধকরণের যে কাজটি, সেটি এই কাজটি আছে। এবং এই যে আগামীতে এই শীত চলে আসছে, আমরা ইতিমধ্যে নাগরিক ফোরামের অফিসে একটি ঘোষণাও দিয়েছি যে আমাদের এতিমখানায় যেসব শিশুরা আছে, কোমলমতি শিশুরা, তাদেরকে আমরা শীতবস্ত্র এই উদ্যোগটি আমরা ইতিমধ্যে নিয়েছি, এবং আমাদের 2-1 দিন আগামী সপ্তাহে আর কি এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করব বলে আশা ব্যক্ত করছি। আচ্ছা, আমাদের একটি প্রশ্ন, নাগরিক ফোরাম নিয়ে আপনি কাজ করছেন, নাগরিকদের নেতৃত্বও দিচ্ছেন। যুবক হিসেবে এই সময়ে যারা আপনার বয়োজ্যেষ্ঠ রয়েছেন, কাজ করতে যে কি মনে হয় বয়োজ্যেষ্ঠদের কাছে এবং আপনাদের এই যুবকদের মধ্যে একটি ব্যবধান তৈরি হচ্ছে? না, এরকম তেমন আমি বাধা এখনো পর্যন্ত পাইনি আমরা, এবং আমাদের মুরব্বী যারা আছেন তারা সকলেই আন্তরিক এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছেন যে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য, এবং যেখানে আমরা বাধাগ্রস্ত হচ্ছি ওনাদের কাছে পরামর্শ চাইলে ওনারা আমাদের সেই সৎ পরামর্শটা দিচ্ছেন, এবং আমরা যাতে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেই সঠিক গাইডলাইনটা আর কি আমাদেরকে দিচ্ছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যুব নাগরিক ফোরাম 18 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। সেখানে আমরা ওই সময়টাকাল আমরা ইপটেজিং নিয়ে একটা কাজ করেছিলাম, যেখানে ইপটেজিংয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, মেয়েরা বিশেষ করে ইপটেজিংয়ের শিকার হয়। মেয়েরা ইপটেজিং করে, কিন্তু আমরা সেই ইসে যাচ্ছি না, আমরা মেয়েদেরকে যারা আর কি ছেলেরা উত্তক্ত করতো, আপনারা কাজ করেছেন। এই বিষয়টি প্রসঙ্গে চলে যেতে চাই, সেটি হচ্ছে যে নাগরিক ফোরাম কাজ করতে যে প্রশাসন থেকে কোনো বাধা বা প্রশাসনের সহযোগিতা কোনটি, বাধা সহযোগিতা কোনটি পেয়েছেন? প্রশাসন থেকে আমরা এখনো পর্যন্ত এরকম কোনো বাধা এখনো পাইনি, বরং আমরা নাগরিক ফোরামের ব্যানারে যে প্রশাসনকে বলেছি যে আমাদের এই সমস্যাটা হচ্ছে বা ওইখানে এই সমস্যাটা দেখতে পাচ্ছি আমরা, তখন তারা দ্রুত সমাধানের পদক্ষেপ নিচ্ছে। ধন্যবাদ মুশফিক, আপনার কাছে আবারও আমরা আসব। আমরা শুধু দর্শক, আমরা চলে যাব এমন একজন ব্যক্তির কাছে, আমাদের মাঝে অতিথি হিসেবে রয়েছেন। বিজয়ের মাস, আমরা স্বাধীনতার লাল সূর্য যারা ছিনিয়ে এনেছিলেন, সেই বীর মুক্তিযোদ্ধা, আমাদের মাঝে এমন একজন মুক্তিযোদ্ধাকে আমরা আজকে স্টুডিওতে হাজির করতে পেরেছি। তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সম্মানিত খুলনা অঞ্চলের সভাপতি জনাব শ্যামল কুমার রায়। শ্যামল কুমার রায়, আমি আপনার কাছে চলে যেতে চাই। আমি সর্বপ্রথমে এই বিজয়ের মাসে মুক্তিযুদ্ধ সম্পর্কে আজকের প্রজন্মর কাছে আপনার বার্তা কি? ধন্যবাদ কেটিভি কর্তৃপক্ষ এবং সঞ্চালক সবাইকে বিজয়ের মাসে কিছু বলার জন্য একটা সুযোগ দেওয়াতে আর কি। দেখেন, মুক্তিযুদ্ধ ছিল সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষের একটা প্রেরণা,
একটা আত্মার যুদ্ধ। সেই যুদ্ধে আমরা বলি যে 30 লক্ষ লোক শহীদ হয়েছিলেন, পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করেছে, যুদ্ধ করে একটা দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হয়েছিল। কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ 54 বছরেও সেই আশা আকাঙ্ক্ষা কিন্তু প্রতিফলিত হয়নি। আমরা চেয়েছিলাম যে সবাই মিলেই আমরা সুখী সমৃদ্ধ সমাজ গড়ে তুলব, কিন্তু সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা সেই পুরানো সেই নতুন বোতলে পুরনো মদ মতো একটা অবস্থা হয়ে গেছিল। কেউ কেউ টোটাল মুক্তিযুদ্ধটাকেই হাইজ্যাক করার মতো অবস্থা হয়ে গেছিল, যার ফলে সমস্যা তো আমাদের থেকেই গেছিল। তারপরেও আমরা এবছরে যেমন 1 ডিসেম্বর একটা ক্রাইসিস মোমেন্ট, মুক্তিযোদ্ধাদের একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, নতুন করে যাচাই বাছাই হচ্ছে, সারা জীবন শুধু যাচাই বাছাই হবে, যে গভর্নমেন্ট আসবে যাচাই বাছাই হবে। তার মানে এদের একটা ক্রাইসিস মোমেন্ট অলওয়েজ থেকেই যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলিত করেছি, হ্যাঁ, অনুষ্ঠানগুলো চালাচ্ছি, সরকার বাধা দিচ্ছে না, কিন্তু খুব যে সহযোগিতা করে তাও করছে না। হ্যাঁ, এইভাবেই আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনাটাকেই ধারণ করছি এবং সেইভাবে যাচ্ছি। এখন নতুন প্রজন্ম, এদেরকে বুঝাতে হবে যে মুক্তিযুদ্ধটা কেন হয়েছিল, কেন আমরা যুদ্ধ করে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, কেন লক্ষ লক্ষ লোকের আত্মত্যাগ, সারা পৃথিবীব্যাপী যে একটা সাড়া পড়ে গেছিল, এই জিনিসগুলো আমাদের নতুন প্রজন্মকে বুঝাতে হবে এবং তারা বুঝবে, যাদের ভিতর প্রেমিকতা আছে, যারা দেশপ্রেম আছে, তারা বুঝবে এবং তারাও আমার মনে হয় যে এই মুক্তিযুদ্ধের চেতনায় সামিল হয়ে আগামী দিনে তাদের লড়াইটাকে অব্যাহত রাখবে। ধন্যবাদ। আমি এবার অন্য একটি প্রসঙ্গে যেতে চাই। যেহেতু আপনি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আঞ্চলিক সভাপতি, শুধু তাই নয়, আপনি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানও বটে। আমরা একটি প্রসঙ্গ দেখতে চাই যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সময় যে সরকারি যখন যে এসছে, তিনি এইটাকে নিয়ে একটি বারবারই এটা উপরে হস্তক্ষেপ করছেন এবং এটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ যেটি হচ্ছে ভিত্তিপ্রস্তর, সেই ভিত্তিপ্রস্তর নড়বড়ে অবস্থায় চলে যাচ্ছে। ইতিমধ্যে একটি বিষয় সবার সামনে, এই যে গণমাধ্যম কর্মী রয়েছেন এবং দর্শক রয়েছেন, আজকের অতিথিবৃন্দ সকলে রয়েছেন, সকলেই জানি আমরা যে 5ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা নিয়ে একটি নাটকীয় ব্যাপার সরকার এবং এটাকে কি বলবো, সরকারি প্রাথমিক শিক্ষক বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো, পাশাপাশি আপনাদের কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের কাছে মনে হয়েছে যে দুটি বিপরীতমুখী অবস্থানে ছিল। এই বিপরীতমুখী অবস্থান থেকে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন তারা রিট করলেন এবং রিটের একটি উত্তরও আসলো এবং তার পরপরই আমরা দেখলাম আবার সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভিন্ন পন্থায় এই বৃত্তি পরীক্ষাকে অন্য নাম দিয়ে এই যে করার একটি প্রবণতা, এটি আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? ধন্যবাদ সঞ্চালক সাহেবকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। দেখেন, আমাদের দেশে, আমাদের সংবিধানে একই ধরনের শিক্ষা ব্যবস্থা চালুর কিন্তু একটা কথা আছে, একমুখী শিক্ষা ব্যবস্থা, যেটি একমুখী শিক্ষা ব্যবস্থা, কিন্তু আমরা কিন্তু সেটাই থাকি নাই। আমাদের যে জার্মান প্রতিনিধি ফ্রোবেল যখন কিন্ডারগার্টেন পদ্ধতি চালু করলো, তখন কিন্তু সমগ্র বিশ্বে এই পদ্ধতিটাকে গ্রহণ করলো। কেন করলো? এর পিছনে যখন আমরা কথা বলতে যাই অনেক কিছু আসে, যেমন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণেই মূলত কিন্ডারগার্টেনগুলো গড়ে উঠেছিল। যদি বলি ব্যাখ্যা করতে হয় কেমন, দেন একটা প্রাথমিক স্কুলের যে অবকাঠামো এখন হয়েছে, কিন্তু আগে কিন্তু অবকাঠামোগত দিকটা ছিল না। ওই আমরা দেখেছি যখন গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, ওই টিচাররা এই তোরা পরেক দিয়ে গরু দিতে গেছে মাঠে,
এরকম ঘটনা ঘটেছে, আমরা দেখেছি ছোটবেলায়, আমরা যখন এখনো তো স্কুলে আছে পড়ছি। অনেক জায়গায়, এখনো আছে হয়তো বা কোনো হয়তো গরু দিতে যায় না, অন্য কাজে চলে যায়। তারপরেও একটা বিষয় আছে যে এখন কিছুটা হয়তো বা ইয়ে Control হয়েছে, এ কিন্তু এসছে। আগের মতো অতটা নাই। আগে এসএসসি পাস না, ম্যাট্রিক পাস না প্রাইমারি স্কুলের টিচার, হেডমাস্টার এসএসসি পাস প্রাইমারি স্কুলের টিচার। এখন অবশ্য ইদানিং মাস্টার ছাড়া হচ্ছে না, আপনার ডিগ্রি পাসে কম প্রাইমারিতে নিচ্ছে না, কিন্তু তারপরও প্রাইমারি স্কুলের এদের দিয়ে এত কাজ করায় সরকার, এই লোক গুনতে যাও, এই ভোটে যাও, এখানে টিকা দিতে যাও, এই বিভিন্ন ধরনের কাজগুলো প্রাইমারি ছাড়িয়ে দিত। ফলে ওই টিচাররা এই দিক থেকে ওই দিকের প্রতি উৎসাহ, ওই কাজগুলো করে যেত, ছেলে মেয়ে কিন্তু লেখাপড়ার দিকে অমনোযোগী হয়ে যেত। এক্ষেত্রে কিন্ডার গার্ডেনগুলো একটা লেখাপড়ার একটা সুসংগত পদ্ধতি নিয়ে আসছে। এই পদ্ধতিটা আমাদের বিভিন্ন সময়কার সরকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যাই হোক, আমলাতান্ত্রিক জটিলতায় কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি করছে। যেমন মনে করেন, আমরা 2009 সাল থেকে সমাপনী পরীক্ষা দিচ্ছি কিন্ডারগার্টেনগুলো, এবং আফটার অল পঞ্চম শ্রেণীতে, হ্যাঁ পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা পঞ্চম হলো পঞ্চম শ্রেণী, এবং সেখানে বৃত্তি পরীক্ষা আলটিমেটলি দিচ্ছে। চিঠি আছে আমাদের কাছে, সরকার স্বীকৃতি দিচ্ছে, আমরা 9 সাল থেকে 24 সাল পর্যন্ত দিয়েছি। 24 সালের পট পরিবর্তনের ফলে দেখা গেল কি, তখনকার যারা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা বিষয়ক আসলো, এরা কিন্ডারগার্টেন ব্যবস্থাটাকে এখানে কি কাজ করছে, যে প্রাইমারি কিন্ডারগার্টেনের বাচ্চাদের সাথে কম্পিটিশনে টেকছে না। প্রবলেমটা তো এই জায়গা বেশি হচ্ছে। আপনারা দেখেন যে সরকারি স্কুলে 3, 4, 5 যা ভর্তি হচ্ছে, তার ম্যাক্সিমাম কিন্ডারগার্টেনগুলো থেকে যাচ্ছে, আবার 1, 2, 3, 4, 5 চলে যাচ্ছে কিন্ডারগার্টেন থেকে। হায়ারাজ সরকার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে অনেক বড় বড় শিক্ষক নিয়োগ দিচ্ছে। তাহলে এই মাস্টার পাস, পরিস্থিতিতে এই পাস। সরকার কেন কিন্ডারগার্টেনের বিরোধিতা বা চাচ্ছে না যে কিন্ডারগার্টেন স্কুলগুলো এমন এমন পরিস্থিতি তৈরি করছে যে কিন্ডারগার্টেন স্কুলগুলো যাতে না থাকে, বা এই জাতীয় কি? এটা আমার কাছে যেটা মনে হচ্ছে, বা আমরা সমিতিগতভাবে যে চিন্তাভাবনাগুলো করি, সেটা হচ্ছে যে আমি আগেই বলছিলাম যে একটু আমলাতান্ত্রিক জটিলতা, অর্থাৎ প্রাইমারি এত টাকা খরচ করে যদি আউটপুটটা আমরা না পাই কিন্ডারগার্টেনের কাছে, তখন ওর থেকে তারা না থাকে, আমরা যা করি সেইটাই থাক। এই ধরনের একটা ব্যবস্থা আমার মনে হয় চলে আসছে। দেখেন, আমাদের যে বৃত্তি পরীক্ষা আমরা এতদিন দিয়ে আসছি, হঠাৎ করে বন্ধ হওয়ার কোনো যুক্তি আছে? সরকার, দেশের সাধারণ জনগণ সবাই তো সরকারি সুযোগ সুবিধা পাবে, সব শিশুরাই সরকারি সুযোগ সুবিধা পাবে। তাহলে সেক্ষেত্রে একটা সাইটকে অমিট করে দিচ্ছে। আমরা এটার জন্যই আন্দোলন করছি, আমরা সরকারের সাথে সহযোগিতা করার জন্য কোর্টে রিট করছে, রিট হাইকোর্ট অর্ডার দিছে। তখন তারা কি করছে, যে আমরা সরকারি বৃত্তি পরীক্ষা বন্ধ, আমরা মেধা যাচাই নেব, মেধা যাচাই করব, সরকারি ছেলেমেয়েদের মেধা যাচাই করব। তার মানে পরোক্ষভাবে কোর্টকেও তারা অবমাননা করছে। না, মেধা যাচাই তো যে কেউ আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানে মেধা যাচাই করতেই পারেন। হ্যাঁ, করতেই এখন পারে। তারা এটা বিকল্প হিসাবে নিয়েছে, এটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি তো কিন্ডারগার্টেন স্কুলও তো বৃত্তি পরীক্ষা নিচ্ছে। না, এখন দেখেন, আমরা কিন্ডারগার্টেন স্কুলগুলো বৃত্তি পরীক্ষা নিচ্ছি, আমাদের মধ্যে সীমাবদ্ধ, আমরা বিভিন্ন ক্লাস ওয়াইজ নিচ্ছি। আপনি যখন মেধা যাচাই করবেন, আপনি সব ক্লাসের মেধা যাচাই করেন। আপনি যখন স্কুলে মডেল পরীক্ষা নিচ্ছেন, সব ক্লাসেরই তো মডেল পরীক্ষা নিচ্ছেন, তাই না? মূল্যায়ন পরীক্ষা নিচ্ছেন, সব ক্লাসেরই তো নিচ্ছেন। তাহলে মেধা যাচাই সব ক্লাসেরই মেধা যাচাই, শুধুমাত্র 5-এরই মেধা যাচাই করতে হবে, এইটা তো ঠিক না। তাহলে এটি কিন্ডারগার্টেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো কি সাংঘর্ষিক অবস্থানে দাঁড়িয়ে আছে? আমার মনে হয় যে সাংঘর্ষিক অবস্থানটা ওইভাবে যে কিছুটা তো আছেই, তবে যে সার্বিকভাবে অনেক প্রাইমারি স্কুলের টিচারও চায় যে না, বাচ্চারা পড়াশুনো করুক, তারা তো সবাই সুযোগ পাবে। দেখেন, গতকালই আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ওই ডিজির সাথে এবং ওই শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলছে, হ্যাঁ, যে আবার কোর্টের কাছেও আবেদন করছে যে আপনি একটা রায় দিলেন, আবার তারা রাতারাতি এটাকে ভোট পাল্টায় দিল। এই ধরনের কাজগুলো কেন হচ্ছে, এটা নিয়েও আমরা কোর্টে যাচ্ছি, আবার আইন বিজ্ঞদের সাথে পরামর্শ চলছে। আর কিন্ডারগার্টেনগুলো মূলত তারা সফলতা পাচ্ছে, হ্যাঁ, সফলতা পাচ্ছে, তারা সামনের দিকে আগাচ্ছে।
কম্পিটিশনে টিকতে না পেরেই তারা বিভিন্নভাবে এই ধরনের কাজ ধন্যবাদ শ্যামল কুমার রায়। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা অতিথিবৃন্দের কাছে এবারে চলে যাব। একেবারে কম সময়, আমাদের হাতে খুব কম সময় আছে, প্রত্যেকের কাছে 1 মিনিট করে আমরা একটু জানতে চাইবো। আমি প্রথমেই আবারও চলে যেতে চাই অ্যাডভোকেট মেহেদীন স্যারের কাছে। অ্যাডভোকেট মেহেদীন স্যার, আপনি খুলনার যে জনগোষ্ঠী রয়েছে, জি। এই জনগোষ্ঠীর পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসেবে আগামী নেতৃত্বে যারা আসবেন তাদের কাছে খুলনার জন্য কি প্রত্যাশা করেন? আগামী নেতৃত্বে যারা আসবেন খুলনার জন্য অনেক প্রত্যাশা আছে। কেননা আপনি অবশ্যই জানেন যে আমাদের বাংলাদেশের ভেতরে খুলনা অনেক অবহেলিত, আজও অবহেলিত, আগেও অবহেলিত ছিল। তো এই অবহেলা থেকে উত্তরণের জন্য আগামীতে যারা আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসবেন তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, যেহেতু খুলনা একটা শিল্পনগরী, বাংলাদেশের দেশের 3য় বৃহত্তম শহর এবং বিভাগীয় শহর, এই হিসাবে খুলনার অনেক গুরুত্ব আছে। এবং এই খুলনা কিন্তু অনেক টাকা সরকারকে রাজস্ব দিয়ে থাকে, মাছ থেকে দিয়ে থাকে, গাছ থেকে দিয়ে থাকে, এবং বিভিন্ন পর্যায়ে এই খুলনা কিন্তু যে পরিমাণ রাজস্ব দেয় আমি মনে করি অন্য জেলা তা দিতে পারে না। কিন্তু এই খুলনা অবহেলিত, তাই এই খুলনাকে যদি উন্নত করা হয় তাহলে শুধু আমরা উপকৃত হবে না, দেশবাসী, সরকার উপকৃত হবে বলে আমি মনে করি। কিন্তু আগামী নেতৃত্বের কাছে আপনার প্রত্যাশা কি? আগামী নেতৃত্ব- এটি কিভাবে আগামী নেতৃত্ব, এবং এই আগামী নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে খুলনার জনগণ হিসাবে আপনার কি কি করণীয় আছে সেটি যদি দর্শকদের একটু জানিয়ে দিতেন। যে আগামী তো সংসদ নির্বাচন আসছে, এরপরে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন আসবে, বিভিন্ন নির্বাচনে নেতা নির্বাচিত হবেন। সেই নেতা নির্বাচনের ক্ষেত্রে জনগণ কি কি পদক্ষেপ নিলে সঠিক, যোগ্য, সৎ নেতৃত্ব আসবে? এখানে একটা বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যাদেরকে আমরা ক্ষমতায় পাঠাচ্ছি তারা যদি মানে সৎ যোগ্য না হয়, সৎযোগ্য বলতে হচ্ছে যে তাদের মানসিকতা যদি এইটা থাকে যে না আমরা আমাদের নিজেদের পকেট ভরবো, আমরা জনগণের জন্য কাজ করব না, তাহলে কিন্তু আমাদের নির্বাচনটা বা নির্বাচিত করা আমরা অনেক সময় বলে থাকি, একটু ভিন্ন, অনেকের সাথে বিতর্কিক একটা বিষয় রয়েছে যে হ্যাঁ, যোগ্যতম প্রার্থীকেই আমরা নিয়ে আসছি এবং পরিচিত মুখ যিনি আছেন মাঠে ময়দানে থাকেন তাদেরকে নিয়ে আসছি, কিন্তু সৎ নয়, দুর্নীতিতে ভরা। জি। সেক্ষেত্রে দর্শক এবং খুলনাবাসী কিভাবে এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারে? এখানে কে সৎ এবং কে অসৎ এইটা যদি আগে আমরা চিহ্নিত করতে না পারি তাহলে আমাদের ভোট দেওয়াটা ঠিক হয় না। তবে সহজ একটা কথা বোঝা যায় যে কোন ব্যক্তি সৎ এবং কোন ব্যক্তি অসৎ, এর সহজ একটা সিমটম বা একটা মানে প্রতীক আমরা ধরতে পারি। সেটা কি? যে ব্যক্তি নিজে বিলাসিতা করে না, স্বাভাবিক জীবনযাপন করে, যার অনেক লোভ নাই, যিনি অনেক সুন্দর একটা বাড়ি চান না, সাধারণ একটা বাড়ি চান বা সাধারণ জায়গায় থাকেন, সাধারণভাবে খান, সাধারণ পোশাক পরেন, সাধারণভাবে চলেন, গাড়িতে চলেন না, এই ধরনের লোক, তাদের কিন্তু লোভ শূন্য মানুষ বা লোভ কম। বাংলাদেশে আমরা সংসদ সদস্য হিসাবে প্রথমেই চিন্তা করি যে আমি সংসদে যাব এবং ডিউটি ফ্রি গাড়ি ব্যবহার করব। সেক্ষেত্রে যে দেশে ডিউটি ফ্রি গাড়ি সাংসদদের জন্য দেয়া হয়, সেই দেশে আপনি কি করে আশা করেন সে গাড়ি ছাড়া চলবে? এইটা তো একটা ভুল চিন্তা ভাবনা। যে দেশের মানুষ রেল স্টেশনে যারা জীবনযাপন করে, যারা দুবেলা খেতে পারে না, তাদের সংসদ, তাদের জনপ্রতিনিধি কেন গাড়ি চলবে? গাড়ি- আপনার কথার সাথে আমরা একমত, দর্শক আপনারাও একমত হবেন। কিন্তু তাহলে আমাদেরকে এই কারণে বলছি যে আপনি একজন আইনজীবী হিসাবে এই যে সাংসদদের জন্য যে বিষয়গুলো রয়েছে, ডিউটি ফ্রি গাড়ি রয়েছে, এগুলোর ব্যাপারে আপনার আইন সংশোধন এবং আপনাদের নাগরিকদের পক্ষ থেকে প্রতিবাদ হওয়া উচিত কিনা? মাস্ট, এগুলো অবশ্যই হওয়া উচিত। এ ধরনের বিলাসিতা তাদের করতে দেওয়া যাবে না। যারা করবে তারা কোনোদিন জনপ্রতিনিধি হতে পারে না। ধন্যবাদ মেহেদীন স্যার। আমরা যে কোনো অনুষ্ঠানে আবার আসবো, আপনার সাথে কথা হবে এবং দর্শকদের মুখোমুখি আমরা আবারও আপনাকে নিয়ে আসবো। আমরা এ পর্যায়ে যেতে চাই সাইফুল ইসলাম, আপনার কাছে আবার। সাইফুল ইসলাম, আপনি শুনছিলেন এই প্রজন্মের নেতৃত্ব দেওয়া একজন নেতা হিসেবে আপনি আপনার এই প্রজন্মের যারা ভোটার রয়েছে তাদের কাছে কি ধরনের নেতৃত্ব আশা করছেন সেটি যদি দর্শকদের বলেন। খুলনায় আগামীতে যারা নেতৃত্বের জায়গায় আসবে, জননেতা হিসেবে আসবে, জনপ্রতিনিধি হয়ে আসবে,
এদের কাছে অনেক সত্যি ধরে বলে অনেক চাওয়া পাওয়া আছে, মাদক এই সেই, কিন্তু সবচেয়ে বড় যে চাওয়া পাওয়াটা আছে খুলনা শহরের জন্য সেটা হলো আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এরপরে পরবর্তী বিষয় আসতে হবে। আমার তো এখানে আমার রাস্তা লাগবে, আমার ভবন লাগবে, আমার এই লাগবে সেই লাগবে, কিন্তু আমার আমাকে তো তো বেঁচে থাকতে হবে। আমার তো বেঁচে থাকতে হবে ভাই। আমি ওই রাস্তা দিয়ে কি করব, আমার ড্রেনেজ ব্যবস্থা দিয়ে কি করব, আমার দিয়ে কি করব, ওই যে ইসের কি কয় ড্রেনেজ ব্যবস্থা, তারপরে ওই যে ফুটপাথ দিয়ে আমি কি করব ভাই? আমার তো আগে বেঁচে থাকতে হবে। আমার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। যেই শহরে আদালত চত্বরে 2টা মার্ডার হয়, সেখানে একজন মাসল আর মাস কোম্পানি থেকে একজনকে নিরপরাধ মানুষকে ধরে নিয়ে আসা হয়, সেই শহরে আমি আমার সবার আগে বাঁচার গ্যারান্টি চাই। তার পরবর্তীতে আরও অনেক চাওয়া পাওয়া আছে, তার মধ্যে অন্যতম হলে জলবদ্ধতা নিষ্কাশন। আপনার তৃতীয় বৃহত্তম শহর খুলনা শহরে, এই শহরে আমি আমার শুধুমাত্র নাটক গত 17 বছরে দেখছি আওয়ামী লীগের সময়, এর আগেও যারা ক্ষমতা ছিল তাদের সময়কারও কেউ এই শহরকে মাত্র 10 মিনিটের বৃষ্টিতে আপনার হাঁটু সমান পানি, রয়্যালের মোড়ের মতো নৌকায় চড়তে হয়, রয়্যালের মোড়ের মতো জায়গায় আপনার হাঁটুর উপরে পানি থাকে। আমরা সেই জলাবদ্ধতার জায়গা থেকে আমরা খাল নিষ্কাশন চাই, আমরা ড্রেনেজ ব্যবস্থা ঠিক চাই, ফুটপাথ যে দখলে যাচ্ছে সেই দখলের জায়গা থেকে মুক্তি চাই। আমাদের অন্যতম সমস্যা হলে ওটার নাম হলো গল্লামারি ব্রিজ। সেই দিনের পর দিন বছরের পর বছর পরে রয়েছে, আপনার এক সেতু ভাঙলো, আবার গড়লো, আবার ভাঙলো, আবার নাকি আবার গড়বে। তাহলে এই ভোগান্তি ভাই, আপনারা টেন্ডার দিচ্ছেন, আপনারা টাকা একটার পর একটা বাজেট করে যাচ্ছেন, আমাদের জনগণের কী হবে? আরও একটা বড় সমস্যা আমি মার্ক করতে ভুলে গেছিলাম। বড় সমস্যাটা হলো, আচ্ছা পুলিশ বাহিনীর কাজকে আপনার প্রতিদিন মার্ডার হচ্ছে, আপনার পুলিশ বাহিনী আমার কাছে মনে হয়েছে একটা মার্ডারের চেয়ে আপনার কি হেলমেট চেক করা কি খুব বেশি জরুরি হয়ে পড়ছে? আজকে দেখলাম ইজি ব্যাগ থেকে নামাই আপনার সামনে যে বসে তার পিছনে বসানোর দায়িত্ব নিচ্ছেন পুলিশ। আচ্ছা, এটা যে অকার্যকরী কোনো পদক্ষেপ তা না, এটাকে আমি সাধুবাদ নাই, কিন্তু তার আগে তো আমার সন্ত্রাস, তার আগে তো আমার মাদক, তার আগে তো আমার চিংড়ি পলাশ বলেন, এই পলাশ বলেন, সেই পলাশ বলেন, তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করা। 6টা গ্রুপ খুলনা চালু আছে পত্রিকায় দেখলাম, তাদেরকে দমন করা। আর একটা বড় বিষয় হচ্ছে যে আপনার কিছু জায়গায় পুলিশ কেন পারছে না, আপনার কি মনে হয়? পুলিশ আপনার 5ই আগস্টের পরের পুলিশ আর আগের পুলিশের ভেতর পার্থক্য আছে, তারা আস্থাবল পাচ্ছে না। এখানে যে পুলিশের দোষ, পুলিশের অপরাধ, এটাও আমরা বলবো না, কিন্তু পুলিশের 2টা কারণে পারতেছে না। একটা হলো যে পুলিশ যে আগের যে ক্যারেক্টারে ছিল সেই ক্যারেক্টার থেকে বের হতে পারতেছে না, আর একটা দ্বিতীয় বিষয় হলো যে আমি পুলিশের ক্যারেক্টারে চলে গেল, কিন্তু তাকে জায়গা দেবে কে? এখন তো কোনো এমপি নেই, কোনো জনপ্রতিনিধি নেই। আমি আজকে কোনো একজন রাজনৈতিক দলের নেতাকে ধরে নিয়ে আসলাম, কালকে তো আমার এখান থেকে আমরা বদলি করে বিগত দেবে। দিনেও দেখেছি এবং স্বাধীনতার পরবর্তী সময়েও দেখেছি যে এই যে আপনি সন্ত্রাসী বাহিনী বলেন, যে বাহিনী বলেন না কেন, যেভাবেই আমরা চিহ্নিত করি না কেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের আশ্রয় প্রশ্রয় তারা ছিল। আপনি কি এই আগামী দিনে যারা নেতৃত্বে আসবেন, আপনি কি আশা করেন বা আপনি কি মনে করেন যে এগুলোকে তারা প্রশ্রয় দিবেন না? আমরা দেখছি গত 17 বছর ধরে একটা রাজনৈতিক দল ছিল, স্বাভাবিকভাবেই যারা এই সকল বাহিনী অথবা যে গ্রুপগুলো যারা চালায় তারা সেই দলের ছত্রছায়াই ছিল। সেই দলটা এখন তো সেই সমস্ত দল নেই, এখন তো দল নেই, কিন্তু মানুষ বিকল্প খোঁজে। মানুষ যখন আপনি ওই যে একটা সময় আমরা ভারতের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করছি, আমি স্টার জলসার বিরুদ্ধে। আরে বাবা, স্টার জলসার বিরুদ্ধে যখন আন্দোলন করবো তখন স্টার জলসার মতো আরেকটা আমার জলসা বাংলাদেশের সংস্কৃতি বানিয়ে নিতে হবে। তুমি আওয়ামী লীগের তারাইছো এখান থেকে, সেখানে আওয়ামী লীগের বিকল্প তো আরেকটা জায়গায় আরেকটা দল তৈরি হয়ে যাচ্ছে, আরও একটার জায়গায় 5টা দল তৈরি হয়ে যাচ্ছে। সেই আপনার আজকে যারা মাদকের ব্যবসা করতো তারা তখন আওয়ামী লীগের শেল্টারে ছিল, আজকে তখন তো আরেকটা রাজনৈতিক শেল্টার যাবে। আমরা চাবো সকল রাজনৈতিক দল, সকল আদর্শিক দল যেন বাংলাদেশ আদর্শে যেন একমত থাকে। মাদক সন্ত্রাস আপনার মতাদর্শ পার্থক্য থাকতেই পারে, কিন্তু মাদকের প্রশ্নে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা যেন একতাবদ্ধ থাকে। আরেকটা বিষয় ওই সময় বলা দিয়েছিলাম, আপনি কথা অন্যদিকে নিয়ে গেছেন, প্রসঙ্গ এড়ে গেছেন। এই বিষয়টা হলো যে আপনার পুলিশের যে সমস্যাগুলোর ভেতরে, তার ভেতরে অন্যতম হলো ভাই গল্লামারি আপনার মোড়টা, ময়লাপতা মোড় এবং গল্লামারি মোড়ের ওখানে পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশ ওখানে দাঁড়ায় রয়েছে, জায়গাটা বন্ধ করে দিয়েছে, আপনার রং সাইড থেকে ঘুরে আসে আপনার ওই সেই জায়গাটা পার হইতে আছে। ঠিক একই অবস্থা গল্লামারিতে, শুধু গল্লামারি মোড়টা পার হইতে আপনার লাগে আধা ঘন্টা। আপনার এই পুলিশ ওখানে দরকার নাই ভাই, আগেই তো 5 আগস্টের পরপরই তো স্বেচ্ছাসেবক ছিল, ছাত্ররা ছিল, তারা পালন করছে। আপনারা পুলিশ সরিয়ে দেন, দেখেন ছাত্ররা পালন করতে পারে কিনা। আমরা একটা ভালো কথা বলেছেন যে 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে পুলিশ বাহিনী যখন ছিল না 3 দিন আপনাদের মতোই যুব সমাজ এবং ছাত্ররা, স্কুলের ছাত্রছাত্রীদেরকেও দেখেছি যে ট্রাফিকিং এর কাজগুলো করেছে।
এবং তারা পাড়া দিয়েছে। তা সেই সময় 3 দিন যদি প্রশাসনবিহীন, যদিও অনেক সমস্যা ছিল, প্রশাসনবিহীন অবস্থায় মোটামুটি চলতে পারে, তাহলে পুলিশ বাহিনী আসার পরে আমরা আরও উত্তরোত্তর ভালো আশা করতে পারি। কিন্তু আপনি যেটা বলেছেন, পুলিশের আগের পুলিশ এবং বর্তমান পুলিশের মনোবলের একটি বিষয় রয়েছে, নানাবিধ কারণে যে প্রেক্ষাপট ঘটেছে, সেই নানাবিধ কারণে পুলিশের মনোবল অনেকাংশেই আমরা সেই জায়গাটাতে নেই। তো উত্তরণের পথ আমরা আগামী যে কোনো অনুষ্ঠানে এটি নিয়ে বিশদ আলোচনা করব। আমরা আপনার কথার মাধ্যমে দর্শকদের যেতে চাই যে এক কথাতে যে আগামী নির্বাচনে আপনি কি ধরনের নেতৃত্ব প্রত্যাশা করেন? আগামী নির্বাচনে যে ধরনের নেতৃত্ব আসবে তারা থাকবে সৎ, দক্ষ, যোগ্য। তারা যে একটা হনু টাইপের একটা যে ভাব চলে আসে, জনপ্রতিনিধি মানি, এমপি মানি, যে আমার গাড়িতে পতাকা থাকতে হবে, সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। মাঠে নাইমা ওই গল্লামারি মোড় যেমন আমিও পার হই, তারও পার হইতে হবে। সে গাড়িতে পার হইলে সে টের পাবে না যে ওখানে কতটা দাম আমাদের হয়। মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। জি, আপনি যে নতুন বন্দোবস্তের কথা বলেছেন, তা সেটাতেও এরকম আছে। আমাদের যে আগের যে মানসিকতা রয়েছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাও বলেছেন যে 54 বছরের যে জঞ্জাল আছে সেগুলোকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাহলে হয়তো বা আমরা আগামী দিন সুন্দর একটি বাংলাদেশ দেখতে পারবো, সুন্দর একটি খুলনা শহর দেখতে পারবো। আমি মুশফিকুর হাসানের কাছে চলে যেতে চাই। মুশফিক, এতক্ষণ তো শুনলেন অতিথিবৃন্দের কথা, এবং আপনারা দর্শকদের উদ্দেশ্যে আপনার যে কথাটি থাকবে সেটি হচ্ছে, খুলনাকে আপনি কি রূপে দেখতে চান আগামী নেতৃত্বের মাধ্যমে? ধন্যবাদ। আসলে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে খুলনায় একটা অস্থিরতা ভাব। এই অস্থিরতা ভাবটা যদি আমরা মনে করি তাহলে অস্থিরতা, আমি মনে করি যে এটি আসলে অস্থিরতার কোনো কারণ নাই। আমরা এটা স্বাভাবিকভাবেই আমরা নিতে পারি। আমরা এই পর্যন্ত খুলনাতে যতগুলো মার্ডার হয়েছে আমরা বিশ্বাস করি এবং আমরা দেখেছি এটি কিন্তু কোনো ভালো ফ্যামিলির ছেলে বা আপনার ভালো একজন লোক এরকম কেউ কিন্তু আপনার এখানে কিন্তু হয়নি, মার্ডার হননি। এখানে মাদকের যে একটা সিন্ডিকেট কাজ করছে, 6টি পক্ষ এখানে যে যারা নেতৃত্ব দিয়ে সন্ত্রাসী বাহিনী যারা করছে, এদের অন্তঃকোন্দলের কারণে কিন্তু এই ঘটনাগুলি ঘটেছে। ইতিমধ্যে যে ঘটনাটি ঘটেছে আপনার আদালত পাড়ায় যে ডাবল মার্ডার, এটিও কিন্তু ওই তারই একটি অংশ হিসাবে আমরা জানতে পেরেছি। তো আসলে যারা আমরা এর থেকে বেরিয়ে আসার কি আমাদের কোনো পথ নেই? অবশ্যই আমাদের এখান থেকে বেরিয়ে আসার পথ আছে। সেটি হচ্ছে আমাদের একটি নির্বাচিত সরকার যখন আমরা গঠন হবে, প্রশাসন যখন তার কার্যক্রমগুলো একদম সুন্দরভাবে পরিচালনা করবে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। ধন্যবাদ মুশফিক। আমরা যে কোনো অনুষ্ঠানে আবারও আসবো আপনাকে সাথে নিয়ে দর্শকদের সাথে কথা বলার জন্য। আমরা এবার চলে যেতে চাই বিজয়ের মাসে আবার শ্যামল কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশকে যেভাবে আপনি দেখতে চেয়েছিলেন, আপনি শ্যামল কুমার রায় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশকে আপনি সেভাবে পাননি। বর্তমান প্রজন্মের কাছে, আমি আগেও বলেছি, বর্তমান প্রজন্মের কাছে আপনার প্রত্যাশা কি? আপনি কি রকম বাংলাদেশ বর্তমান প্রজন্মের কাছ থেকে আশা করছেন? ধন্যবাদ সঞ্চালক ইকবাল হাসান তুহিনকে। বর্তমান প্রজন্মের কাছে আমি সেই বাংলাদেশ চাই, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা বৈষম্যহীন বাংলাদেশ, যারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত থাকবে। আজকে মুক্তিযুদ্ধ তো একদিনে আসেনি। আমরা 52 ভাষা আন্দোলন, পরবর্তীতে 66-র 6 দফা, ৭০-এর নির্বাচন, তার ধারাবাহিকতায় কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই মুক্তিযুদ্ধের যে 4 জাতীয় মূলনীতি ছিল, মুক্তিযুদ্ধের যে সঠিক যে পরিকল্পনা ছিল, সেইগুলোকে বাস্তবায়ন করার মতো সঠিক নেতৃত্ব আমরা চাই। যারা মুক্তিযুদ্ধ ছিল সাধারণ জনগণের যুদ্ধ, এখানে কোনো ব্যক্তি নেতৃত্ব দিতে পারে, কিন্তু আমরা সবাই অংশগ্রহণ করার মধ্য দিয়েই কিন্তু যুদ্ধ হয়েছে, এবং প্রায় 2 থেকে 2.5 লাখ মুক্তিযোদ্ধা ছিল। তাদেরকে স্বীকৃতি, তারা যাতে এখন পৌরত্বের সময় তারা যেন সুন্দর জীবন ভাবে পরিবাহিত করতে পারে, এই ব্যবস্থাগুলো আমরা নতুন প্রজন্মের কাছে চাই। যেহেতু মুক্তিযোদ্ধারা
যদি বলতে হয় ওই সময়ের শ্রেষ্ঠ সন্তানরাই কিন্তু যুদ্ধে গিয়েছিল এবং সেই যুদ্ধে তারা জয়লাভ করেছিল। আজকে যে যত কথাই বলুক, যদি বাংলাদেশ স্বাধীন না হতো, যদি এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র না হতো, তাহলে আজকে যারা বড় বড় কথা বলে অনেকেই কিন্তু কথা বলার সুযোগ পেত না। এটা আমরা তখন দেখেছি, যারা লেখাপড়া করতাম, যারা মুক্তিযুদ্ধ নিয়ে ভাবতাম, অথবা যারা যুদ্ধে গিয়েছিলাম, তারা কিন্তু আমরা সেই সময় এই অবস্থার পরিপ্রেক্ষিতেই গেছিলাম। অতএব আমি এই প্রজন্ম, এই বিজয়ের মাসে আমি চাই যেন মুক্তিযুদ্ধের চেতনাটা বাস্তবায়িত হয় এবং সঠিক মূল্যায়ন হয় মুক্তিযোদ্ধাদের। এইটাই আমার চাওয়া পাওয়া নতুন বা তরুণ প্রজন্মের কাছে। ধন্যবাদ শ্যামল কুমার রায়। শুধু দর্শক, আমরা এতক্ষণ ধরে শুনলাম নাগরিক ফোরামের আয়োজনে নাগরিক ভাবনা নিয়ে অনুষ্ঠানটি, এবং এর সাথে আমাদের যারা অতিথিবৃন্দ রয়েছেন অনেক সুন্দর সুন্দর বক্তব্যের মাধ্যমে খুলনার নানা সমস্যা, সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু নিয়েই, অর্থনীতি, বাণিজ্য এবং আমাদের প্রয়োজন এবং দাবিগুলোকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আগামী নেতৃত্বের কাছে তারা কি কি আশা করছেন সেগুলোকে উপস্থাপন করেছেন। ধন্যবাদ সকলকে। আজকের রাতে সকলকে আবার এই স্টুডিও থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।